দুপুরের লাঞ্চ ব্রেকের সময় মনসুর আলী তার বেয়ারাকে বললেন, আলতাফ সাহেবকে আসতে বলো। বেয়ারা হন্তদন্ত হয়ে ছুটে গেল। আলতাফের কাছে গিয়ে অন্য দিনের মতো তাচ্ছিল্যের ভঙ্গি করল না, চোখ বড় বড় করে বলল, বড় সাব আপনারে ডাকে, এখন চলেন, এখন। আলতাফ টিফিন বক্স খুলেছে। 2টা আটার রুটি, 1টা ডিম, 1টা কলা, এক কোনায় সামান্য আচার। সে কখনো আচার খায় না, তারপরও দুলারি প্রতিদিন টিফিন বক্সের এক কোনায় খানিকটা আচার দিয়ে দেয়। আলতাফ কলাটা বের করল। ফল সবার শেষে খাওয়া উচিত, সে সবার আগে খায়। ধীরে ধীরে কলার খোসা ছাড়াতে তার ভালো লাগে। আলতাফ কলার খোসা ছাড়াচ্ছে। বেয়ারা বিরক্ত হয়ে বলল, বড় সাহেব ডাকছেন তো। আলতাফ সহজ গলায় বলল, এখন যেতে পারবো না, খাচ্ছি। বেয়ারা এমন চোখে তাকাচ্ছে যেন তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি সে এই মুহূর্তে ঘটতে দেখেছে। গনি সাহেব উঠে এসে বললেন, কি হয়েছে? বড় সাহেব খবর দিলেন উনি যাবেন না। যাবেন না কেন আলতাফ সাহেব? খাচ্ছি তো। আপনার মাথাটা খারাপ কিনা সেটাই তো বুঝতে পারছি না। পরে খাবেন, খাওয়া পালিয়ে যাবে না, যান শুনে আসুন। আলতাফ অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালো। গনি সাহেব কানের কাছে মুখ নিয়ে বললেন, ভয় পাবেন না, আমরা পেছনে আছি। উই আর বিহাইন্ড ইউ। আলতাফ বিস্মিত হয়ে বলল, ভয় পাবো কেন? গনি সাহেব গলা আরও নামিয়ে দিয়ে বললেন, বড় সাহেবরা কেরানিদের সঙ্গে প্রেমালাপ করার জন্য ডাকে না, এটা শুধু খেয়াল রাখবেন, তাহলেই বুঝবেন ভয় পাবার কিছু আছে কি না। বড় সাহেব বললেন, কি খবর আলতাফ সাহেব? আলতাফ অস্বস্তির সঙ্গে বলল, খবর ভালো স্যার। বসুন। করছিলেন কি? টিফিন খেতে যাচ্ছিলাম। খেয়ে ফেলেনি তো? জি না। গুড, আমার সঙ্গে খাবেন। খেতে খেতে আপনার কথা শুনি। ওই দিন ঠিক মতো শোনা হয়নি। মনসুর আলী সাহেব নিজেই প্লেটে এগিয়ে দিলেন। বড়লোকের খাবার খুব সাধারণ হয়, স্যান্ডউইচ এবং চা। আলতাফের পেটের একটা কোণা শুধু ভরল। সে দুপুরে চা খায় না। চা খাওয়ার জন্য কেমন জানি লাগছে, পেটে ভুটভাট শব্দ হচ্ছে। আলতাফ সাহেব। জি স্যার। ওই দিন পোকাদের ব্যাপারে কি যেন বলছিলেন, আবার বলুন। কি বলছিলাম মনে নেই স্যার। পোকারা আপনাকে লেখার ব্যাপারে সাহায্য করে এইসব। তা স্যার করে। একটু বুঝিয়ে বলুন। বলতে কোনো বাধা নেই তো? জি না, তবে কাউকে বলি না। বলেন না কেন? দুলারি পছন্দ করেন না। দুলারির ধারণা এই সব শুনলে লোকে আমাকে পাগল ভাববে। দুলারিকে? আমার মামাতো বোন, লালমাটিয়া কলেজে বিএ পড়ে। পোকার ব্যাপারটা শুধু সেই জানে, আমার মামা মামিও জানে। তারা কি আপনাকে পাগল ভাবেন? জি না, ভাবেন না, তারা আমাকে খুব স্নেহ করেন। এবার বলুন আপনার পোকার কথা। বলার মতো কিছু নেই স্যার। পোকাদের আমরা খুব তুচ্ছ করি। ওদের তুচ্ছ করা ঠিক নয়। এরকম তুচ্ছ করলে এরা রেগে যেতে পারে। এরা সহজে রাগে না, একবার রেগে গেলে মুশকিল। ও আচ্ছা, মানুষের চেয়ে ওদের বুদ্ধি অনেক অনেক বেশি। ও আচ্ছা, আপনার কি ধারণা ওদের স্কুল কলেজ আছে? ওদের ব্যাপারটা ঠিক আমাদের মতো না। ওরা সবাই একসঙ্গে চিন্তা করে, একসঙ্গে ভাবে, এইভাবে তারা শেখে। যেমন স্যার, মনে করুন একটি তেলাপোকা আপনার রান্নাঘরে আছে, আরেকটি আছে আমাদের অফিসে। রান্নাঘরের পোকাটা কি ভাবছে তা আমাদের পোকাটা জানে। আপনি এই সব থিওরি ভেবে ভেবে বের করেছেন? ওরা আমাকে বলেছে। ও আচ্ছা, কিভাবে বলল? ডেকে বলল? মাঝে মাঝে ওরা আমাকে স্বপ্ন দেখায়। সবই তাহলে স্বপ্নে পাওয়া? স্বপ্ন ছাড়াও ওরা আমাকে বলে। মনসুর আলী সরু চোখে তাকিয়ে রইলেন। আলোচনা তিনি চালিয়ে যাবেন কি না বুঝতে পারছেন না। কোনো প্রয়োজন অবশ্য নেই, তবে কথা শুনতে মজা লাগছে। পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ আছে, সেই বিচিত্র মানুষদের একজন এই মুহূর্তে তার সামনে বসে আছে, যাকে পোকারা অনেক কিছু বলে। আপনি কি সিগারেট খান আলতাফ সাহেব? জি না স্যার। সিগারেট খাওয়ার ব্যাপার কি পোকাদের কোনো বিধিনিষেধ আছে? জি না স্যার। কথাটা বলেই মনসুর আলী একটু খারাপ লাগলো, কারণ তিনি এই মানুষটাকে নিয়ে মজা করছেন। বিচিত্র মানুষদের নিয়ে সবাই মজা করে, এটা তাদের স্বাভাবিক পরিণতি। কিছুদিনের মধ্যেই হয়তো দেখা যাবে অফিসে সবাই একে ডাকছে পোকাবাবু। তিনি আলতাফ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। নির্বিরোধী লোক, অফিসের কাজে অতি দক্ষ। কাজকর্ম ফেলে রেখে এই লোকটি যদি পোকা পোকা করতো তাহলে ভিন্ন কথা ছিল। তা তো করছে না। পোকা হলো লোকটার পাস্ট টাইম। আলতাফ সাহেব। জি স্যার।
আপনার এই পোকার ব্যাপারটা কতদিনের? অর্থাৎ কতদিন থেকে আপনি পোকাদের ব্যাপারগুলো বুঝতে পারছেন? অনেক দিনের ব্যাপার স্যার, খুব ছোটবেলায়। বলুন তো শুনি। আমি স্যার বলতে পারবো না। বলতে কি কোনো নিষেধ আছে? নিষেধ নেই, কিন্তু বলতে ইচ্ছে করছে না। এটা স্যার আমি দুলারীকেও বলি নাই। দুলারী নামের আপনার মামাতো বোনকে আপনি সব কিছু বলেন? জি স্যার, বলি। হঠাৎ হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, তখন বলতে ইচ্ছে করে। শেষ পর্যন্ত বলা হয় না। আমার মনে হয় পোকারাই বাধা দেয়। ওরা তো আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা বুঝতে পারি না। পোকারা আমাদের নিয়ন্ত্রণ করে? জি স্যার, করে। এই যে আপনি এত ক্যান্ডিডেট থাকতে আমাকে চাকরি দিয়েছেন, পোকাদের কারণেই দিয়েছেন। পোকারা আপনাকে বাধ্য করেছে। বোর্ডের মেম্বাররা আমাকে চাকরি দিতে চায়নি, আপনি জোর করে দিয়েছেন। আপনার তাই ধারণা? ধারণা না স্যার, এটাই সত্যি। এই যে আপনি কালো চশমা পরে থাকেন, পোকারা সেটা করেছে। বুঝতে পারছি না। আপনার ঘর ভর্তি ছোট ছোট পোকা। আপনি যাতে এদের দেখতে না পারেন, এজন্যে পোকারা আপনাকে কালো চশমা পরিয়ে রাখে। আপনি মনে করেছেন আপনি নিজের ইচ্ছে কালো চশমা পরছেন, আসলে তা না। এইগুলি পোকারা আপনাকে বলেছে? জি না স্যার, এগুলি আমার অনুমান। মনসুর আলী গম্ভীর গলায় বললেন, আচ্ছা যান, কাজ করুন, অনেক গল্প করা হলো। আলতাফ নিজের চেয়ারে ফিরে আসা মাত্র গনি সাহেব ছুটে এলেন। গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। স্যারকে নিয়ে আলাপ করলেন, পোকা নিয়ে। গনি সাহেব মনে মনে বললেন, হারামজাদা, আমার সঙ্গে রসিকতা? আমি তোর পাছা দিয়ে পোকা ঢুকিয়ে দেব। বাঘের ঘরে ঘোড়ার বাসা। এমনিতে অবশ্যই সহজ গলায় বললেন, আচ্ছা আচ্ছা, পোকা নিয়ে কথা বলা খুব ভালো, বলুন, কথা বলুন। মনসুর আলী বেলা 3টার দিকে চোখ থেকে চশমা খুললেন। তার চোখ জ্বালা করতে লাগলো। আলো তার একেবারেই সহ্য হয় না। বেয়ারাকে বললেন জানালার পর্দা সরিয়ে দিতে। পর্দা সরানোর পরেও ঘরে তেমন আলো হলো না, কারণ জানালা বন্ধ এবং জানালার কাছে নীল রং করা। জানালা খুলতে হলে এয়ার কুলার বন্ধ করতে হয়। মনসুর আলী এয়ার কুলার বন্ধ করে জানালা খুলতে বললেন। জানালা খোলা খুব সহজ ব্যাপার হলো না। দীর্ঘদিন বন্ধ থাকায় সব জং ধরে গেছে। মিস্ত্রি ডাকিয়ে জানালা খুলতে হলো। মনসুর আলী তার রিভলভিং চেয়ারে বসে দেখলেন সারি সারি পোকা তার টেবিলের পা বেয়ে উপরের দিকে উঠছে। তার প্রথমে মনে হলো পিঁপড়া। এরা বর্ষার সময় ডিম নিয়ে শুকনো আশ্রয় খুঁজে যায়। ভালো করে লক্ষ্য করে দেখলেন পিঁপড়া না, অন্য কোনো পোকা। লালচে রং, 10টা করে পা। শুধু যে টেবিলের পোকা তা না, মেঝেতে পোকা, দেয়ালে পোকা। দেয়ালের পোকাগুলির রং সাদা, দেয়ালের রঙের সঙ্গে মিশে আছে। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যায় না। মেঝেতেও পোকা, এদের রং আবার নীলচে। মেঝের কার্পেটের সঙ্গে সেই রঙের কিছু মিল আছে। তার মাথা ধরে গেল, প্রচণ্ড মাথা ধরল। মাথা ধরার অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে। অনেকদিন পর চোখে কড়া আলো এসে লেগেছে। নিয়মের ব্যতিক্রম করে মনসুর আলী আজ অফিস ছুটি হওয়ার 1 ঘন্টা আগেই বাড়ি চলে গেলেন। আলতাফ বাড়ি ফিরে দেখে দুলারি শুকনো মুখে বারান্দায় দাঁড়িয়ে। আলতাফ বলল, কি হয়েছে? দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু হয়নি। আলতাফ বলল, তুমি আজ কলেজে যাও নাই? কলেজে কি করে যাব? বাসায় কত কাণ্ড হচ্ছে। কি কাণ্ড? বাবার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। ও আচ্ছা। আলতাফ এমনভাবে ও আচ্ছা বলল যেন মাথা পুরোপুরি খারাপ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা, রোজই হয়। দুলারি বলল, তুমি তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে যাও। আচ্ছা, আমিও যাব। বাবার কি হয়েছে ডাক্তারকে বুঝিয়ে বলবো। তুমি বলতে পারবে না, বাবাকে সঙ্গে নেওয়া যাবে না। আচ্ছা, কোন ডাক্তারের কাছে যাওয়া যায় বলো তো? বিধুবাবু, পাড়ার হোমিওপ্যাথি ভালো ডাক্তার। রোগীর ভিড় লেগেই আছে। আগে তার ফি ছিল 5 টাকা, সম্প্রতি 10 টাকা করেছেন। তবে পুরনো রোগীদের বেলায় এখনও 5 টাকা। বিধুবাবু দুলারিকে দেখেই বললেন, তোর বাবার গলার কাটা দূর হয়েছে তো? গলার কাটার একটাই ঔষধ, হোমিওপ্যাথি। চিকিৎসাশাস্ত্রে গলার কাটার আর কোনো ঔষধ নেই। বিধুবাবু, এই এক সমস্যা। একবার কোনো ঔষধ দিলে বছরের পর বছর মনে থাকে। 4-5 বছর পরেও বিধুবাবুর সঙ্গে যদি দুলালি দেখা হয়, তিনি হাসি মুখে বলবেন, তোর বাবার গলার কাটার অবস্থা কি? তার ঔষধে কাটা দূর হয়নি এটা বললে ঘণ্টাখানিক
বক্তৃতা শুনতে হবে। তার ঔষধে কাঁটা দূর হয়নি এটা বললে ঘণ্টাখানেক বক্তৃতা শুনতে হবে। দুলারি সে কারণেই প্রসঙ্গ পাল্টে ফেলল। করুণ গলায় বলল, চাচা বাবাকে একটা ঔষধ দিন। হয়েছে কি? মাথা গরম হয়েছে। বাবা চারদিকে শুধু তেলাপোকা দেখতে পাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারলাম না। দুপুরবেলা ঘুমোতে গিয়েছেন, চাদর গায়ে দিয়েই চিৎকার শুরু করে দিলেন, পোকা পোকা। আমরা ছুটে গেলাম, দেখি বাবা থরথর করে কাঁপছেন, অথচ একটা পোকাও নেই। কিন্তু বাবা চারদিকেই পোকা দেখছেন। ও আচ্ছা, বাথরুমে যখন যান তখন সেখানেও পোকা দেখেন। বেসিনে পোকা, মেঝেতে পোকা, কমোডে পোকা, কিন্তু আমরা দেখি না। ঘুমের মধ্যেও তেলাপোকা দেখেন। বিকেলে মাথায় হাত বুলিয়ে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। হঠাৎ জেগে উঠে বললেন, আমার সারা শরীরে পোকা উঠে গেছে। দেখতে পাচ্ছিস না? বিধুবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও কিছু না, বিকার হয়েছে। পেট গরমের জন্য হয়েছে। হজমে গন্ডগোল হলে হয়, পিত্ত নষ্ট হয়ে যায়, সেখান থেকে বিকার। আর্নিকা 200 এক ফোঁটা খাইয়ে দে, আর দেখতে হবে না। আর্নিকা হলো বিকারের বাবা। এক ফোঁটাতেই কাজ হবে? আধা ফোঁটাতেও হবে। আধা ফোঁটা করা যায় না বলেই এক ফোঁটা। হোমিওপ্যাথির মজা এখানেই। তাহলে একটা গল্প শোন, 1953 ঘটনা। গল্পটা আরেকদিন শুনবো চাচা। আরে শুনে যা, পরে মনে থাকবে না। আমার কাছে একবার এক রোগী এসেছেন। আমি অনেক বিচার বিবেচনা করে তাকে দিলাম টেলিফস ফর 100। আমি তাকে বললাম, ওষুধ নিয়ে যান, খেতে হবে না, দৈনিক একবার শুকবেন, এতে রোগ আরোগ্য হবে। হয়েছিল? হবে না মানে? কি বলিস তুই? এটা কি অ্যালোপ্যাথি পেয়েছিস যে ইঞ্জেকশন দিয়ে শরীর মোরাব্বা বানিয়ে ফেলবো? তারপরেও রোগ সারবে না। তোর বাবাকে যে ঔষধ দিলাম নিয়ে যা, 2 ডোজ পড়ুক, তারপর দেখবি হানিম্যানের মহাত্মা। বিধুবাবুর ঔষধ বজলুর রহমান খেতে রাজি হলেন না। রাগী গলায় বললেন, আমার কি হয়েছে? ওষুধ টাকা দিচ্ছিস কেন? দুলারি ক্ষীণ গলায় বলল, তুমি চারদিকে পোকা দেখছো, এই জন্যই ঔষধ। আমাকে ঔষধ দিচ্ছিস কোন বিবেচনায়? পোকাদের ঔষধ দে, যেন ওরা আমার সামনে না আসে। বাবা, তুমি চোখে ভুল দেখছো। আমি চোখে ভুল দেখছি আর তোরা সব শুদ্ধ দেখছিস? ফাজলামের একটা সীমা থাকা দরকার। যা আমার সামনে থেকে। দুলারি পালিয়ে গেল। বজলুর রহমান সন্ধ্যাবেলায় পোকা মারার আরও সব ঔষধ কিনে আনলেন। বিষাক্ত সব ঔষধ। খালি হাতে স্প্রে করা যায় না, গ্লাভস পরে নিতে হয়। তিনি গ্লাভসও কিনে আনলেন। রাতে খেতে বসে ভাতের নলা মুখের কাছে নিয়ে নামিয়ে রাখলেন। মনোয়ারা বললেন, কি হয়েছে? ভাতে তেলাপোকার গন্ধ, মুখে নেওয়া যাচ্ছে না। নতুন চালের ভাতে গন্ধ হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ভাতকে জিজ্ঞেস করো। ঘরে পোলাওয়ের চাল আছে, দেই তোমাকে, 4টে ফুটিয়ে দাও। বজলুর রহমান সেই চালের ভাতও খেতে পারলেন না, মুখের সামনে নিয়ে ফেলে দিলেন। ক্ষিপ্ত গলায় বললেন, এখন তো আরও বেশি গন্ধ। মনে হচ্ছে তেলাপোকা সিদ্ধ করে নিয়ে এসেছো। রাতে কিছু না খেয়েই তিনি বিছানায় গেলেন। বালিশে মাথা রেখে লাফ দিয়ে বিছানায় উঠে বসলেন। মনোয়ারা ভয়ে ভয়ে বললেন, কি হয়েছে? বজলুর রহমান থমথমে গলায় বলল, বিছানা বালিশ ধুতে মনে থাকে না? করো কি সারাদিন? পোকার গন্ধে ঘরে থাকা যায় না। ধোয়া একটা চাদর দেই? কিছু দিতে হবে না। দুলারি ভয়ে ভয়ে বলল, বাবা, তুমি বুঝতে পারছো না তোমার শরীর খারাপ করেছে। বিধু চাচার ঔষধটা খেয়ে নাও। তোমার পায়ে পড়ি বাবা। বজলুর রহমান বললেন, নিয়ে আয় তো ঔষধ। বজলুর রহমান বাকি রাতটা বারান্দায় চেয়ারে বসে কাটালেন। তার সঙ্গে জেগে রইলেন মনোয়ারা এবং দুলারি। শুধু আলতাফ যথাসময় ঘুমোতে গেল। দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, বাবার এত বড় অসুখ, তুমি দিব্যি ঘুমাতে যাচ্ছ? তোমার কি মায়া দয়া নেই? আলতাফ হাই তুলতে তুলতে বলল, পোকাদের সঙ্গে কথা হয়েছে, ওরা মামার উপর রাগ করেছিল। আমি বুঝিয়ে বলেছি, সকালবেলা ঠিক হয়ে যাবে। দুলারি রাগ চাপতে চাপতে বলল, পোকা বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না আমাকে। আচ্ছা, একজন মানুষ পোকার ভয়ে মারা যেতে বসেছে আর তুমি আরাম করে ঘুমোতে যাচ্ছ? পোকাদের ভয় পাওয়ার কিছু নেই, ওরা মানুষের ক্ষতি করে না। কে বলল তোমাকে? ওরাই বলেছে। ওরা জানে মানুষ খুব অসহায়, এই জন্যেই ওরা মানুষকে রক্ষা করে চলে। পোকারা যদি ঠিক করে তাহলে তারা একদিন পৃথিবীর সব মানুষ শেষ করে দিতে পারে। আজে বাজে কথা বলবে না তো। তোমার ঘুম দরকার, তুমি ঘুমাও। আলতাফ ঘুমিয়ে পড়ল। বিধুবাবুর আর্নিকা 200 ঔষধের জন্যই হোক কিংবা আলতাফের কারণেই হোক, ভোরবেলায় বজলুর রহমান নিতান্তই সাধারণ মানুষ। আগ্রহ করে সকালে নাস্তা খেলেন। মনোয়ারা ভয়ে ভয়ে বললেন,
রুটিতে তেলাপোকার গন্ধ পাচ্ছ না তো? বজলুর রহমান ক্ষিপ্ত গলায় বললেন। সবসময় উদ্ভট কথা। রুটিতে তেলাপোকার গন্ধ হবে কেন? রুটি কি তেলাপোকার পাউডার দিয়ে বানায়? মনোয়ারা তৃপ্তির হাসি হাসলেন। বেলা 11টা। মনসুর সাহেব আলতাফকে নিজের ঘরে ডেকে নিয়ে গেছেন। তাদের দুজনের সামনেই কফির মগ। আলতাফ কফিতে একটা চুমুক দিয়েই মগ নামিয়ে রেখেছে। সে কিছুতেই বুঝতে পারছে না এমন কুৎসিত জিনিস মানুষ কি করে খায়। মনসুর সাহেবের ঘর অন্ধকার, চোখে কালো চশমা। গতকাল কিছু সময় চশমা ছাড়া ছিলেন, এতেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এখনও তার রেশ আছে। অফিসের কাজে মন বসছে না বলেই আলতাফকে ডেকে এনেছেন। লোকটিকে তার যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে। কথা বলে আরাম পাওয়া যায়। লোকটি এতে প্রশ্রয় পেয়ে যাচ্ছে কি না কে জানে। এদের প্রশ্রয় দেওয়া ঠিক না। প্রশ্রয় পেলেই মানুষ ঘাড়ে উঠে যেতে চেষ্টা করে। মনসুর সাহেব ঠিক করে রেখেছেন আজই শেষ দিন, আর কোনো গল্পগুজব হবে না। আলতাফ সাহেব। জি স্যার। কফি খাচ্ছেন না যে? ভালো লাগছে না স্যার। অভ্যাস না থাকলে ভালো না লাগারই কথা। আপনি কি ধূমপান করেন? জি না স্যার। ধূমপানও অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়াও দম বন্ধ হয়ে আসবে। আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটির জন্য। জি স্যার। মনসুর সাহেব সিগারেট ধরিয়ে তার রিভলিং চেয়ারে হেলান দিলেন। খানিকটা ইতস্ত করে বললেন, পোকাদের ভাষায় যে কাগজে কিছু লিখেছিলেন সেটার বিষয়বস্তু সম্পর্কে বলুন। মনসুর সাহেব ড্রয়ার থেকে কাগজটা বের করলেন। আলতাফ কাগজটা হাতে নিল। নিচু গলায় বলল, স্যার আমি তো ওদের সাহায্য ছাড়া পারবো না। ওদের সাহায্য নিয়েই করুন। তাহলে আমার নিজের টেবিলে চলে যাই। যান, লাঞ্চ টাইমে আসবেন, তখন দেখব। আলতাফ উঠে দাঁড়ালো। মনসুর সাহেব গম্ভীর গলায় বললেন, পোকা প্রসঙ্গে এটাই হবে আপনার সঙ্গে আমার শেষ বৈঠক। জি আচ্ছা। আপনার টেবিলে একটা ফাইল পাঠিয়েছি, পেয়েছেন? পেয়েছি স্যার। ফাইলটা খুব জরুরি। আপনি কাজকর্ম সাবধানে করেন বলে আপনাকে পাঠানো হলো। ফাইলের নোট দেওয়া আছে, সেই নোট দেখে কাজ শেষ করবেন। আজ বাসায় যাওয়ার সময় ফাইলটা নিয়ে যাব। জি স্যার। মনসুর সাহেব বিরক্ত বোধ করছেন। বিরক্তটা নিজের উপর। সামান্য বিষয় নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন। সামান্য বিষয় নিয়ে মাথা ঘামানো তার চারিত্রিক বৈশিষ্ট্য নয়। তিনি চোখ থেকে কালো চশমা খুললেন। চোখ জ্বালা করতে লাগলো। টেবিলের পায়ে সারি সারি পোকা দেখা যাচ্ছে। অথচ কাল বেয়ারাকে বলে দিয়েছেন সারা ঘরে যেন খুব ভালো করে অ্যারোসল স্প্রে করে। অ্যারোসল কেনার টাকাও দিয়েছেন। আসলে এই ঘরটাই স্যাঁতসেঁতে। ট্রপিক্যাল দেশের একটা ভেজা ঘরে পোকা থাকবেই। ঘরের কার্পেট রোদে দেয়া দরকার। আজ দেয়া যেত। আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামবে। তাকে অপেক্ষা করতে হবে রোদের জন্য, কড়া রোদের জন্য। কড়া রোদ উঠলেই এই ঘরে যাবতীয় আসবাব তিনি ছাদে নিয়ে যাবেন। শুধু অফিসের আসবাব না, নিজের বাড়ির আসবাবও। বাড়িতেও একই অবস্থা। গতকালই প্রথম লক্ষ্য করলেন। তিনি আলো সহ্য করতে পারেন না, কাজেই বাড়িও অন্ধকার করে রাখেন। চোখের সমস্যাটা দীর্ঘদিন ধরে বিব্রত করছে। দেশের এবং বিদেশের অনেক ডাক্তারই দেখিয়েছেন। সর্বশেষ যিনি দেখেছেন তার নাম প্রফেসর জেনিংস, আমেরিকার ডাক্তার। তিনি এক পর্যায়ে বললেন, তোমার চোখে কোনো ত্রুটি নেই, সমস্যাটা মানসিক। তুমি একজন মানসিক রোগের ডাক্তারের সঙ্গে কথা বলো। মনসুর সাহেব ডাক্তারের কথায় রেগে গিয়েছিলেন। আমেরিকান ডাক্তারদের এই সমস্যা, যখন কিছু ধরতে পারে না তখন বলে বসে সমস্যাটা মানসিক। সেই মানসিক রোগের ডাক্তার তিনি দেখিয়েছিলেন। তিনি কিছু ধরতে পারেননি। ধরতে পারার কথা নয়। তার জীবনে বড় কোনো দুর্ঘটনা কিংবা খুব বড় কোনো আঘাতের ঘটনা ঘটেনি। প্রথম যৌবনে স্ত্রীর মৃত্যু হয়েছে, সে তো অনেকেরই হয়। তিনি আর বিয়ে করেননি। চোখের সমস্যা তখনই দেখা দিতে শুরু করে। মনসুর সাহেবের চোখ জ্বালা করছে। অনেকক্ষণ হলো তার চোখে চশমা নেই। চোখ জ্বালা করারই কথা। তিনি চশমা চোখে দিয়ে ডাকলেন, মকবুল। তার ব্যক্তিগত বেয়ারা মকবুল ছুটে এলো। কাল ঘরে অ্যারোসল দিয়েছিলে? একটা পুরো বোতল দিছি স্যার। কাছে আসো তো। মকবুল ভয়ে ভয়ে কাছে এগিয়ে এলো। মনসুর সাহেব সহজ গলায় বললেন, টেবিলের গায়ে এই যে পোকা, এদের দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার।
কি পোকা এগুলো জানো? জানি না স্যার। একটা পরিষ্কার বোতল জোগাড় করো, বোতলে কয়েকটা পোকা ভরো। জি আচ্ছা স্যার। মকবুল বোতল আনতে ছুটে গেল। মনসুর সাহেব টেলিফোন হাতে তুলে নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে টেলিফোন করবেন। ডক্টর ওসমান সেখানে আছেন। বিলেতে তার সঙ্গে পরিচয় হয়েছিল, ভালো পরিচয়। বিদেশের অন্তরঙ্গতা দেশে এলে থাকে না, তাদের রয়ে গেছে। মাঝে মাঝে তাদের কথা হয়। মনসুর সাহেব ঠিক করলেন ওসমানকে জিজ্ঞেস করবেন, এই পোকাগুলির নাম কি, এতে লাভ কি হবে। আপাতত তিনি কোনো লাভ করে দেখতে পাচ্ছেন না। জানার জন্যেই জানা। মকবুল খালি বোতল নিয়ে এসেছে, বোতলে পোকা ভরার চেষ্টা করছে। ফাঁকে ফাঁকে বড় সাহেবের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব খুব বিরক্তি বোধ করছেন। গনি সাহেব লক্ষ্য করলেন আলতাফ চোখ বন্ধ করে আছে। দীর্ঘ সময় চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ খোলে, কাগজে কী সব যেন লেখে, আবার চোখ বন্ধ করে ফেলে। গনি সাহেব এগিয়ে গেলেন। কি করছেন আলতাফ সাহেব? আলতাফ চোখ মেলে শান্ত গলায় বলল, এখন যান। করছেনটা কি? একটা জরুরি কাজ করছি। আমি তো দেখছি চোখ বন্ধ করে আছেন, মাঝে মাঝে বিড়বিড় করছেন। প্লিজ এখন বিরক্ত করবেন না। এমন কি কাজ যে চোখ বন্ধ করে থাকতে হয়? চোখ বন্ধ করে একটা কাজই ভালো করে করা যায়, তার নাম ঘুম। গনি সাহেব দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ভাই আচ্ছা, আর বিরক্ত করব না। আপনি বড় সাহেবের পেয়ারার লোক। বিরক্ত করে শেষে কোন ঝামেলায় পড়ি, শেষে দেখা যাবে চাকরিটাই খতম, নো জব, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। আলতাফ কিছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। তাকে পোকাদের সাহায্য নিয়ে লেখাটা শেষ করতে হচ্ছে। তারা তেমন সাহায্য করে না, একটা শব্দ বলে আবার সেটা দিয়ে অন্য শব্দ বলে। আলতাফ লিখেছে, হে মানব সম্প্রদায়, তোমাদের জন্যে আছে অন্ধকার ভবিষ্যৎ, কারণ তোমরা অন্ধকারের জীব। তোমাদের সৃষ্টি হয়েছিল অন্ধকারের জন্যে। তোমরা সেখানে ফিরে যাবে, ফিরে যেতে হবে শুরুতে। একই লেখা আবার অন্যভাবে লিখতে হয়েছে, কারণ পোকারা কিছু কিছু শব্দ বদলে দিয়েছে। আলতাফ আবার লিখল, অভিবাদন মানব সম্প্রদায়, তোমাদের জন্য আছে মঙ্গলময় অন্ধকার, কারণ তোমাদের মঙ্গল অন্ধকারে, মঙ্গলের জন্য তোমাদের সৃষ্টি। তোমরা সৃষ্টিতে ফিরে যাবে, এক বিন্দুতেই আদি ও অন্ত। এ নিয়ে মোট 4টা অনুবাদ তৈরি হলো। আলতাফ এই 4টার মধ্যে কোনটা রাখবে বুঝতে পারছে না। পোকারা বলছে কোনটা ফেলা যাবে না, প্রতিটিই সত্য, সত্য এক ও অভিন্ন নয়। সত্যের অনেক ছবি, প্রতিটি ছবি আলাদা আলাদা সত্য। ডক্টর ওসমান বোতলে ভর্তি পোকাগুলির দিকে তাকিয়ে আছেন। মনসুর বললেন, এদের নাম কি? ডক্টর ওসমান হাসি মুখে বললেন, এদের নাম হলো পোকা, ইনসেক্ট। কি পোকা? বৈজ্ঞানিক নাম চাও, না সাধারণ নাম হলেই চলবে? সাধারণ নাম জানলেই হবে। এরা এক ধরনের উই পোকা। উই পোকার অনেক ভ্যারাইটি আছে, এটা হলো বিশেষ এক ভ্যারাইটি। এরা সাধারণত মৃত জীবজন্তুর গায়ে ঘুরে বেড়ায়। দেখতে পিঁপড়ার মতো হলেও পিঁপড়াদের সঙ্গে তাদের খানিকটা প্রভেদ আছে। পিঁপড়ারা মৃত জীবজন্তু খেয়ে ফেলে, এরা খায় না, শুধু ঘুরে বেড়ায়। কেন কেন তা জানি না, ওদের জিজ্ঞেস করা হয়নি। ডক্টর ওসমান শরীর দুলিয়ে হাসতে লাগলেন। মনসুর সাহেব বন্ধুর হাসিতে যোগ দিতে পারলেন না। রসিকতা কখনোই তাকে আকর্ষণ করে না। হাসি থামিয়ে ওসমান সাহেব বললেন, মনসুর, হঠাৎ পোকা নিয়ে মেতেছ কেন? পোকা তোমার বিষয় না, মানুষের বিষয় তো বদলায়। তোমার কি বদলেছে? বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা কথা, পোকাদের কি বোধ শক্তি আছে, মানে চিন্তা বা কল্পনা করার ক্ষমতা আছে? বোধ, চিন্তা, কল্পনা এসব উচ্চমার্গের বিষয়ের জন্য দরকার মস্তিষ্ক ঘিলু। তা পোকাদের নেই বললেই চলে। ওরা বেঁচে থাকে ইনস্টিংক্টের উপর। ওদের চালিকা শক্তি ইনস্টিংক্ট, মস্তিষ্ক নয়। ঘিলুর পরিমাণ বেশি থাকলেই বোধ, চিন্তা এবং কল্পনা এইসব বেশি থাকবে। অবশ্যই। গরু এবং গাধার মাথায় তো অনেকখানি মগজ থাকে, অন্তত মুরগির চেয়ে বেশি থাকে, কিন্তু গরুর বোধ বা বুদ্ধি কোনোটিই মুরগির চেয়ে বেশি না। ডক্টর ওসমান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, তোমার মূল সমস্যাটা বলো, তারপর যুক্তি তর্কে যাওয়া যাবে। সমস্যা কিছু না,
কিছু না বললে তো হবে না, কিছু একটা তো আছেই। হোয়াট ইজ দ্যাট? মনসুর সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাদের অফিসের একজন কর্মচারী, তার ধারণা সে পোকাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে। পোকারা তার সঙ্গে কথা বলে। ওসমান সাহেব মোটেই চমকালেন না, স্বাভাবিক গলায় বললেন, পৃথিবীতে অনেক লোক আছে যারা জিন পরি বিশ্বাস করে, এদের সঙ্গে তারা কথা বলে। অনেকে আছে যারা প্রেতাত্মার সঙ্গে কথা বলে, তাতে কি আসে যায়? পৃথিবীতে কোটি কোটি মানুষ, তাদের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ কি বলছে না বলছে তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। তাদের স্থান হওয়া উচিত পাগলাগারদে। পাগলাগারদে? অবশ্যই পাগলাগারদে। শুধু শুধু একটা লোক কেন বলবে সে পোকাদের কথা বুঝতে পারে? অন্যদের বোকা বানানোর জন্য বলবে। অন্যদের বোকা বানানোর জন্যে বলবে। তোমার অফিসের ওই কর্মচারী তোমাকে এই কথা বলেছে কারণ সে তোমাকে বোকা বানাতে চেয়েছে। তার উদ্দেশ্য সফল হয়েছে, তুমি বোকা বনেছ, কারণ তুমি খানিকটা হলেও ব্যাপারটা বিশ্বাস করেছ। আমার অফিসের ওই কর্মচারীটা বোকা ধরনের। আমার মনে হয় না সে আমাকে বোকা বানাতে চায়। তাহলে ধরে নিতে হবে তোমার ওই কর্মচারী মাথা খারাপ। কায়দা করে তাকে দু একটা প্রশ্ন করলেই পুরো ব্যাপার বের হয়ে যাবে। তুমি কি তাকে জেরা করেছ? না। জেরা করো। সহজ জেরা না, ঘাঘু উকুলের জেরা। দেখবে সব বের হয়ে আসবে। তারপর তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। এ জাতীয় লোক প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। মনসুর সাহেব চুপ করে রইলেন। ওসমান সাহেব বললেন, তোমার হয়ে আমি তাকে প্রশ্ন করতে পারি। করব? বেশ তো, করো। এখনই চলো আমার সঙ্গে। যাবে? ওসমান সাহেব বললেন, যাওয়া যেতে পারে। তারা অফিসে পৌঁছালেন 5টার কিছু পর। আলতাফকে পাওয়া গেল না, সে ঠিক 5টায় অফিস থেকে বের হয়ে গেছে। ওসমান সাহেব বললেন, লোকটার বাসায় যাওয়া যায়, সেটাই ভালো হবে। বাসার ঠিকানা জানা আছে? মনসুর সাহেব বললেন, ঠিকানা বের করা কোনো সমস্যা না। তুমি কি সত্যি যাবে? হ্যাঁ যাব। চলো যাই। যদিও আমার এখন মনে হচ্ছে আমরা খানিকটা বাড়াবাড়ি করছি। ওসমান সাহেব কিছু বললেন না, তার মুখের বিরক্ত ভাব আরও স্পষ্ট হলো। তিনি কোনো রকম আগ্রহ বোধ করলেন না, তবে তা মনসুর সাহেবকে জানাতেও চান না। ক্ষমতাবান বন্ধুদের সামান্য আগ্রহকেও বড় করে দেখতে হয়, এটাই নিয়ম। একটা লোক পোকার সঙ্গে কথা বলে, ব্যাপারটাই হাস্যকর জেনেও তিনি প্রশ্রয় দিচ্ছেন, কারণ মনসুরকে প্রশ্রয় দিতে হয়। সবাই দেবে, সমাজ এটা ঠিক করে দিয়েছে। অনেকক্ষণ ধরে দরজার কড়া নড়ছে। সন্ধ্যাবেলা কেউ এলে বজলুর রহমান অত্যন্ত বিরক্ত হন। বেকুব লোকজন বেছে বেছে সন্ধ্যাবেলা মানুষের বাসায় যায়। এদের কানে ধরে ঠাস করে মাথায় একটা বাড়ি দেওয়া উচিত। সভ্য সমাজে বাস করে এই কাজ করা সম্ভব না। বজলুর রহমান দরজা খুললেন। দুজন লোক দাঁড়িয়ে, একজনের চোখে আবার সন্ধ্যাবেলাতেই কালো চশমা। এটা কি আলতাফ সাহেবের বাসা? বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, এটা আলতাফের বাসা হবে কেন? এটা আমার বাসা। বাসাও না, এটা হলো বাড়ি, আমার নিজের বাড়ি। আলতাফ সাহেব কি ভাড়াটে? হ্যাঁ, ভাড়াটে বলা যায়, তবে ওর কাছ থেকে ভাড়া নেই না। আমি ওর মামা। আপনারা কে? আমরা ওনার অফিসেই আছি। কলিগ? জি, কলিগ। আলতাফ সাহেব কি বাসায় আছেন? না, নেই। কাঁচা বাজারে পাঠিয়েছি, ঘরে 2 দিন ধরে বাজার নেই। আপনারা বসুন, এসে পড়বে। আসতে কি দেরি হবে? দেরি হবার কথা না, তবে গাধা টাইপের ছেলে তো, হতেও পারে, কিছুই বলা যায় না। আমরা না হয় কিছুক্ষণ বসি। বসুন। বজলুর রহমান বসার ঘর খুলে দিলেন। ঘর অন্ধকার। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, অন্ধকারে বসে থাকতে হবে, ইলেকট্রিক লাইনের গন্ডগোল হয়েছে, বাতি জ্বলে না। গাধাটাকে বলেছি একটা মিস্ত্রি ডেকে আনতে, সেটা মনে থাকে না। আপনারা বসুন, দেখি ঘরে মোম টোম কিছু আছে কি না। মনসুর সাহেব বললেন, আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত হচ্ছি না, ঘরে মোমবাতি আছে কি না সেটা খোঁজব, কোনো ব্যস্ততা না।
আপনারা চা খাবেন? ওসমান সাহেব বললেন, অসুবিধা না হলে খেতে পারি। অসুবিধা তো হবেই, সন্ধ্যাবেলা হলো কাজকর্মের সময়, নামাজের সময়, তার উপর ঘরে নেই কাজের লোক। অসুবিধা হবে না তো কি? তাহলে থাক। থাকবে কেন? চা খেতে চেয়েছেন, খাবেন, অসুবিধা হলেও ব্যবস্থা হবে। বজলুর রহমান ঘর ছেড়ে বের হয়ে গেলেন। ওসমান সাহেব নিচু গলায় বললেন, ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই পরিবারের একজন সদস্য পোকার সঙ্গে কথা বলবে, এতে আশ্চর্য হবার কিছু নেই, এটাই স্বাভাবিক। মোমদানি মোমবাতি নিয়ে ঘরে ঢুকল দুলারি। মনসুর সাহেব এবং ডক্টর ওসমান দুজনই চমকে উঠলেন। অসম্ভব রূপবতী একজন তরুণী। মোমবাতি হাতে ঘরে ঢুকতেই ঘরের চেহারা পাল্টে গেল। দুলারি বলল, ও এসে পড়বে, আপনারা একটু বসুন, আমি চা দিচ্ছি। বাবা নামাজ পড়ছেন, আপনাদের কিছুক্ষণ একা একা বসতে হবে। মনসুর সাহেব বললেন, কোনো অসুবিধা নেই। দুলারি বলল, আপনারা কি ওর অফিস থেকে এসেছেন? জি। অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয়নি। আপনার পরিচয় কি জানতে পারি? দুলারি লজ্জিত গলায় বলল, আমি ওর স্ত্রী। তারা দুজন আবারও একটা ধাক্কা খেলেন, বড় ধরনের ধাক্কা। আলতাফ টাইপের লোকদের যেন এরকম স্ত্রী মানায় না, এরকম স্ত্রী থাকা উচিত নয়। এদের স্ত্রীরা হবে হাবাগোবা ধরনের, কালো রোগা মুখে মেস্তার দাগ। ঘরের কাজ সারতে সারতে যাদের না বিশ্বাস উঠবে, যাদের কোলে সবসময় রোগাভোগা একটা শিশু থাকবে, যার একমাত্র লক্ষ্য থাকবে মায়ের বুকের দুধের দিকে। দুলারি চা নিয়ে ঢুকল। শুধু চা। মনসুর সাহেব লক্ষ্য করলেন, কাপ পরিষ্কার, পিরিচে চা জমে নেই। তার চেয়েও বড় কথা, 3টা কাপ। মেয়েটিও বোধ হয় তাদের সঙ্গে চা খাবে। এসব পরিবারে এই ধরনের ভদ্রতা ঠিক আশা করা যায় না। এরা সচরাচর স্বর, ভাষা, ঠান্ডা চা কাজের লোক দিয়ে পাঠিয়ে দেয়। একটা পিরিচে থাকে মিয়ানো টক স্বাদের কিছু বাসি চানাচুর। মনসুর সাহেব বললেন, সরি, আপনাকে কষ্ট দিলাম। দুলারি বলল, কষ্ট কিসের? কোনো কষ্ট না, বলে খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, ওর অফিসে কোনো ঝামেলা হয়নি তো? মনসুর সাহেব বললেন, না, কোনো ঝামেলা হয়নি, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। দুলারি বলল, ওকে নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। ওসমান সাহেব কৌতূহলী গলায় বললেন, দুশ্চিন্তা কেন? এমনি দুশ্চিন্তা। ওসমান সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, ওনার পোকার ব্যাপারটা কি আপনি জানেন? দুলারি হকচকিয়ে গেল। নিজেকে সে চট করে সামলে নিয়ে বলল, ওইসব কিছু না, আপনার সঙ্গে এ নিয়ে আলোচনা হয় না? মাঝে মধ্যে বলে। কি বলে? দুলালি শঙ্কিত গলায় বলল, পোকা নিয়ে কি অফিসে কোনো সমস্যা হয়েছে? মনসুর সাহেব বললেন, না, কোনো সমস্যা হয়নি। উনি বলছিলেন, পোকাদের সঙ্গে তার যোগাযোগ আছে। শুনে আমি কৌতূহল বোধ করছি। এরকম তো সাধারণ শোনা যায় না। ব্যাপারটা কি সত্যি? জানি না। আপনার সঙ্গে এ নিয়ে কোনো আলাপ হয় না? ও কথা টথা বিশেষ বলে না। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? অল্প দিন। আচ্ছা, আলতাফ সাহেবের এক মামাতো বোন আছে, দুলারি, সে কি এ বাড়িতে আছে? দুলারি চমকে উঠে বলল, আমার নামই দুলারি। মনসুর সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা, আলতাফ সাহেব তার মামাতো বোনের কথা আমাকে বলেছিলেন, কিন্তু তাকে বিয়ে করেছেন তা বলেননি। ও নিজ থেকে কিছু বলবে না, জিজ্ঞেস করলে উত্তর দেবে, জিজ্ঞেস না করলে চুপ করে থাকবে। আপনি পোকাদের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করেননি? করেছি। উনি কি বলেন? আসলেই পোকা তার সঙ্গে কথা বলে? আপনি তার কথা বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন? আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন? না। তাহলে বিশ্বাস করেন কেন? ও তো কখনো মিথ্যা কথা বলে না। আলতাফ এই পর্যায়ে বাজারের ব্যাগ হাতে ঘরে ঢুকল। মনসুর সাহেবকে দেখে সে মোটেই অবাক হলো না, যেন এটাই স্বাভাবিক। অফিসের বড় সাহেবকে সন্ধ্যাবেলা ঘরে বসে থাকতে দেখা যেন খুবই সাধারণ ঘটনা। মনসুর সাহেবই আগ বাড়িয়ে কথা বললেন, আলতাফ সাহেব ভালো আছেন? জি স্যার। বাজার করে ফিরলেন? জি স্যার। আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমার বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। উনি ডক্টর ওসমান, মাস্টারি করেন। আপনি বরং হাত মুখ ধুয়ে আসুন। জি আচ্ছা স্যার।
আমরা অসময়ে এসে আপনার অসুবিধা করলাম না তো? জি না। মনসুর সাহেব কৈফিয়ত দেবার মতো ভঙ্গিতে বললেন, পোকামাকড় হচ্ছে আমার বন্ধুর বিষয়। সে এই বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়ায়। তার আগ্রহে আপনার কাছে আসা। জি আচ্ছা স্যার। যান, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আলতাফ চলে গেল। আলতাফের সঙ্গে দুলারিও বের হয়ে গেল। তার অনেক কাজ। রান্না চড়াতে হবে, ঘরে মশলা নেই, মশলা পিষতে হবে। বাজারের গুঁড়া মশলা বজলুর রহমান খান না। ঘরে কাজের লোক নেই। ডক্টর ওসমান মনসুর সাহেবের দিকে ঝুঁকে এসে বললেন, বেকুব ধরনের মানুষ বলে মনে হচ্ছে। মনসুর কিছু বললেন না। ডক্টর ওসমান বললেন, এদের পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলে যেতে চাও? এসেছি যখন বসি। আলতাফ এসে সামনে বসল। তার বসার ভঙ্গিতে কোনো রকম দ্বিধা বা সংকোচ দেখা গেল না। ডক্টর ওসমান হাসি মুখে বললেন, আলতাফ সাহেব, আপনার পোকাদের বিষয়ে কিছু বলুন। কি বলবো? যা বলতে চান বলুন। কিছু বলতে চাই না স্যার। বলায় সমস্যা আছে? জি না, ইচ্ছে করে না। ওসমান সাহেবের ভ্রু কুঁচকে উঠল। লোকটা যে নির্বোধ এ বিষয়ে তিনি পুরোপুরি নিঃসন্দেহ হলেন। একমাত্র নির্বোধরাই অফিসের বড় সাহেবের সামনে এমন ভঙ্গিতে কথা বলার সাহস পায়। ওসমান সাহেব কঠিন গলায় বললেন, আমি শুনেছি পোকাদের সঙ্গে আপনার ভাবের আদান প্রদান হয়। আলতাফ চুপ করে রইল। ওসমান সাহেব অসহিষ্ণু স্বরে বললেন, জবাব দিচ্ছেন না কেন? ওদের চিন্তাভাবনা আপনি নাকি বুঝতে পারেন? সব সময় পারি না। ওরা যখন ইচ্ছা করে তখনই শুধু বুঝি। ওরা ইচ্ছা না করলে পারি না। ওদের কথা বুঝতে হলে ওদের বুদ্ধিবৃত্তি আপনার স্তরে আসতে হবে। ওদের অনেক বুদ্ধি স্যার। তাই নাকি? জি। ওদের বুদ্ধির একটা প্রমাণ দিতে পারেন? আলতাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার বাসায় যে তেলাপোকা আছে সে যে কোনো সময় আমেরিকার একটা তেলাপোকার সঙ্গে যোগাযোগ করতে পারে। মানুষ তা পারে না। ডক্টর ওসমান হেসে ফেলতে যাচ্ছিলেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তাহলে তো ইচ্ছা করলে আপনি যে কোনো মুহূর্তে একটা খবর তেলাপোকার মাধ্যমে আমেরিকায় পাঠিয়ে দিতে পারেন। আপনি একটা কাজ করুন তো। কী কাজ? আমার এক ভাই থাকে ক্যালিফোর্নিয়ার পেনসিলভেনিয়ায়। তার ঠিকানা দিচ্ছি। আপনি তেলাপোকার মাধ্যমে খবর এনে দিন ওদের ছেলে মেয়ে কটি। তাহলে বুঝবো আপনার তেলাপোকার ক্ষমতা আছে। পারবেন না? জি না স্যার। পারবেন না কেন? আমরা যেমন ঠিকানা বলি, এত নং বাড়ি, এই রাস্তার নাম, সেটা তেলাপোকাদের অজানা। আমি আমেরিকা বললেও কিছু বুঝবে না। তারা জায়গা চিনে গন্ধ দিয়ে। তাদের কাছে এক এক জায়গার এক এক রকম গন্ধ। ও আচ্ছা, এক এক জায়গার এক এক রকম গন্ধ। জি স্যার। ভালো, নতুন জিনিস জানা গেল। এরা মানুষের চিন্তাভাবনা কাজকর্ম নিয়ন্ত্রণ করে। এটাও নতুন তত্ত্ব। আপনি বলতে চাচ্ছেন যে আমরা কি করব না করব তা ঠিক করে দেবে পোকারা? জি স্যার। এরা খুব সূক্ষ্মভাবে করে, চট করে ধরা যাবে না। আপনার মতো দু একজন লোক শুধু ধরতে পারে, তাই না? জি। মনসুর সাহেব এতক্ষণ চুপ করেছিলেন। তিনি চুপ করে থাকবেন বলেই ভেবেছিলেন। এখন আর কথা না বলে পারলেন না। বিরক্ত গলায় বললেন, তাহলে তো আলতাফ সাহেব আমাদের ধরে নিতে হয় যে পোকাদের প্রচণ্ড ক্ষমতা। ঠিক বলেছেন স্যার, অসম্ভব ক্ষমতা। একবার পৃথিবী জুড়ে প্লেগ মহামারী হলো। কোটির উপর কোটি মানুষ মারা গেছে। পোকারাই এটা করেছে। আমি যতদূর জানি প্লেগ ছড়িয়েছিল ইঁদুর। প্লেগের জীবাণু এনে দিয়েছিল তেলাপোকারা। তারা ইঁদুর দিয়ে ছড়িয়ে দিয়েছে। পোকারা মানুষদের যেমন নিয়ন্ত্রণ করে অন্য জীবজন্তুদেরও নিয়ন্ত্রণ করে। ওসমান সাহেব হাসি চাপবার জন্য কয়েকবার কাশলেন। আলতাফ বলল, স্যার, এই পৃথিবীটা পোকাদের। ওরা আমাদের থাকতে দিচ্ছে বলেই থাকতে পারছি, অর্থাৎ আমরা ওদের করুণায় বেঁচে আছি। ওসমান সাহেব বললেন, আপনার কথা শুনে আনন্দিত হলাম। মজা পাওয়া গেল। শেষ প্রশ্ন, পোকারা এসব কথা বলার জন্য আপনাকে খুঁজে বের করলো? আরও তো লোক ছিল, নাকি তাদের মতো আপনি একমাত্র জ্ঞানী ব্যক্তি? আপনাকে ওদের পছন্দ করার কারণ কি? ওদের জিজ্ঞেস করিনি, সময় পেলে জিজ্ঞেস করবেন। আজ উঠি। জি স্যার। উঠে দাঁড়াতে দাঁড়াতে ওসমান সাহেব বললেন, পোকাদের একটা ডেমনস্ট্রেশন হলে মন্দ হতো না। আলতাফ সাহেব পোকাদের সঙ্গে কথা বলছেন। আমরা শুনছি এরকম একটা কিছু।
পারবেন আলতাফ সাহেব? আলতাফ বলল, জি না স্যার। কিছু মনে করবেন না আলতাফ সাহেব, আমার ধারণা আপনি অন্যদের বোকা বানিয়ে আনন্দ পান। এই কাজটি করবেন না। আলতাফ কিছু বলল না। ওসমান সাহেব বললেন, আপনার উচিত কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা। মানুষকে ভাওতা দিয়ে বেড়ানো এক ধরনের অসুস্থতা, বুঝতে পেরেছেন? পারছি স্যার, কিন্তু আমি সত্যি কথাই বলছি। সত্যি কথা বললে তো ভালোই। ঠিক তখন উড়তে উড়তে ঘরে একটা তেলাপোকা ঢুকলো। পোকাটা বসলো ওসমান সাহেবের পায়ের কাছে। আলতাফ চমকে উঠে বলল, ওকে স্যার, মারবেন না। ওসমান সাহেব পোকাটাকে মারতেন না। পোকা মেরে আনন্দ পাওয়ার বয়স তার নেই। কিন্তু আলতাফের কথা শুনেই সম্ভবত জুতো দিয়ে পিষে ফেললেন। পথে নেমেই ওসমান সাহেব বললেন, মনসুর, তোমার প্রথম কাজ হচ্ছে এই মহা বেকুবকে তুমি অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার সময় নষ্ট করার জন্য জরিমানা দেবে, বড় ধরনের জরিমানা।